আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আমি ডাক্তার দেলোয়ার হোসেন মোল্লা, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইউএস বাংলা মেডিকেল কলেজ এবং কনসালটেন্ট এএমজেড হসপিটাল লিমিটেড। আজকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলবো, তা হচ্ছে পারসিস্টেন্ট ডায়রিয়া। পারসিস্টেন্ট ডায়রিয়া কি তা শুরুতে জেনে নিই। পারসিস্টেন্ট ডায়রিয়া হচ্ছে যে ডায়রিয়াটা শুরু হয়ে এক নাগাড়ে 14 দিনের বেশি থাকে। আমরা জানি সাধারণত কোনো ডায়রিয়া শুরু হলে 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু কোনো ডায়রিয়া যদি 7 দিনের বেশি পার হয়ে 14 দিন হয়ে যায় এবং সেটা যদি ভালো হতে না চায়, সেই ডায়রিয়াটাকে আমরা পারসিস্টেন্ট ডায়রিয়া বলি। তো কেন এই পারসিস্টেন্ট ডায়রিয়া হয়? এটা সাধারণত বিভিন্ন কারণে হয়। এক নাম্বার হচ্ছে যে হোস্ট ফ্যাক্টর, অর্থাৎ একটা বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয়, বাচ্চারা যদি অপরিপক্ক এবং কম ওজন নিয়ে পৃথিবীতে আসে, তার যদি অপুষ্টি থাকে, তার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে এই বাচ্চার ডায়রিয়ার পারসিস্টেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আরেকটা হচ্ছে যে বাচ্চাদের ফল্টি ফিডিং প্র্যাকটিস, অর্থাৎ বাচ্চা খাবার গ্রহণে তার সমস্যা। আমরা সাধারণত বলে থাকি যে বাচ্চা জন্মের পরপরই বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকে দুধ খাওয়াবে, কোনো রকম পানি, মধু, চিনির পানি এগুলি কিছুই খাওয়ানো যাবে না। তারপর 6 মাস পর থেকে বাচ্চাকে বুকে দুধের পাশাপাশি ঘরে তৈরি হাড়ির খাবার খাওয়াতে হবে। তো কিছু কিছু মা দেখা যায় বাচ্চাকে বুকে দুধ না খাইয়ে প্রথম 6 মাস বিকল্প হিসাবে তারা বিভিন্ন ধরনের কৌটা দুধ খাওয়ায়, এতে করে বাচ্চার ডায়রিয়া ভালো হতে চায় না। এছাড়া 6 মাস পরে কমপ্লিমেন্টারি ফিডিং, যেটা ঘরে তৈরি হাড়ির খাবার, খিচুড়ি, ভাত, ফল, সবজি, মাছ, ডিম এগুলি না দিয়ে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সিরিয়াল খাওয়ায় এবং চালের বাটা, চালের গুঁড়ি এগুলি পানি দিয়ে গুলে খাওয়ায়। এতে বাচ্চার মারাত্মক অপুষ্টি হয়, এতে করে এই সমস্ত বাচ্চাদের সাধারণত পারসিস্টেন্ট ডায়রিয়া হয়। এছাড়া আরেকটা কারণ হচ্ছে যে বাচ্চাদের ডায়রিয়া ম্যানেজমেন্টে দুর্বলতা। যেমন প্রথম দিকে যখন ডায়রিয়া হয় তখন দেখা যাচ্ছে যে হয়তো ভাইরাল ডায়রিয়া, সেক্ষেত্রে সে অ্যান্টিবায়োটিক ইউজ করাতে অ্যান্টিবায়োটিকের কারণেও কিন্তু ডায়রিয়াটা প্রলং হতে পারে। আবার হচ্ছে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক শুরু করেছে কোনো কারণে, কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট না করলেও কিন্তু ডায়রিয়াটা দীর্ঘমেয়াদী হতে পারে। এছাড়া হচ্ছে যে বাচ্চাদের আরেকটা কারণ, যে যারা যদি শুরুতে কোনো গরুর দুধ বা ছাগলের দুধ, অন্যান্য দুধ খাওয়া শুরু করে, সেক্ষেত্রে কিন্তু একটা ডায়রিয়া পারসিস্ট করতে পারে। তো আমরা এই পারসিস্টেন্ট ডায়রিয়াটা কি কি লক্ষণ দেখে বুঝবো যে বাচ্চাদের ডায়রিয়াটা পারসিস্টেন্ট? একটা হচ্ছে যে আমি প্রথমে বললাম যে ডায়রিয়াটা থাকবে 14 দিনের বেশি। এছাড়া ডায়রিয়ার সাথে বমি থাকতে পারে, বাচ্চার পেটটা ফেটে যেতে পারে, তার খাওয়ার অরুচি হয়, তার ওজনটা কমে যায়। এছাড়া আরো কিছু তার অপুষ্টির বিভিন্ন ধরনের লক্ষণ ফুটে ওঠে, যেমন তার মুখে ঘা, জিহ্বাতে ঘা, ঠোঁটের কোনায় ঘা, তারপর পায়খানা রাস্তাতে ঘা হয়ে যায়, চামড়াতে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয়। এছাড়া বাচ্চার মেজাজটা খুব খিটখিটে হয়ে যায় এবং বাচ্চার পানি শূন্যতা দেখা দেয়। তো এই সমস্ত লক্ষণগুলি দেখলে এবং বাচ্চার ডায়রিয়া যদি 14 দিনের বেশি থাকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে পারসিস্টেন্ট ডায়রিয়া হিসেবে আমরা ধরে নিই। তো আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা সাধারণত করি? সাধারণত পারসিস্টেন্ট ডায়রিয়া একটা লক্ষণ তো আমরা জেনেই গেলাম, আর ইনভেস্টিগেশনের মধ্যে আমরা স্টুল টেস্ট করি, স্টুলের রুটিন টেস্ট করি এবং ইউরোসিন সাবস্টেন্স দেখি, কালচার করি। সাধারণত চুলের বা পায়খানার যে রুটিন টেস্টে আমরা সাধারণত ইনফেকশন পেয়ে থাকি, পাস সেল বেশি হয়, তার ম্যাক্রোফেজ থাকে, আরবিসি পাই। কালচার করলে আমরা জীবাণু পেতে পারি, ইউরোসিন সাবস্টেন্স আমরা পেতে পারি। এছাড়া স্টুলের কিছু অসমোলারিটি টেস্ট করা হয়, অর্থাৎ স্টুল অসমোলারিটি দেখে আমরা বুঝতে পারি এটা কি সেক্রেটরি ডায়রিয়া নাকি অসমোটিক ডায়রিয়া। সাধারণত বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। আর আমরা বাচ্চাকে কি করে চিকিৎসা করব? শুরুতে হচ্ছে যে বাচ্চার যে যদি বাচ্চার পানি শূন্যতা থাকে, আমরা পানি শূন্যতার চিকিৎসা করব। দ্বিতীয় হচ্ছে বাচ্চার ফিডিং ম্যানেজমেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে আমরা যদি বাচ্চার বয়স 6 মাসের কম হয়, তাহলে বাচ্চাকে আমরা শুধুমাত্র বুকে দুধ খাওয়াবো, বুকে দুধ ছাড়া কিছুই খাওয়াবো না। 6 মাসের বেশি হলে বুকে দুধের পাশাপাশি আমরা ঘরে তৈরি হাড়ির খাবার, যেগুলো আমি বললাম যে খিচুড়ি, নরম বা চটকায় সবজি দিয়ে, মাছ দিয়ে, ডিম দিয়ে খাওয়াবো। তাকে বিভিন্ন ধরনের মৌসুমী ফল খাওয়াবো, তাতে বাচ্চার হজম শক্তি বেড়ে যাবে এবং বাচ্চার ডায়রিয়াটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এছাড়া তার বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস সাপ্লিমেন্টেশন দিতে হবে, যেমন বাচ্চাকে জিঙ্ক দিতে হবে, ফলিক অ্যাসিড দিতে হবে, তাকে ক্যালসিয়াম দিতে হবে, ম্যাগনেসিয়াম দিতে হবে। এই সমস্ত যদি আমরা সাপ্লিমেন্টেশন দিই, তাহলে যে তার যে মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি, তার যে অপুষ্টি যে লক্ষণ সমূহ আছে, এগুলি আস্তে আস্তে পূর্ণ হয়ে যাবে। তো এছাড়া আমরা কি করবো, যে বাচ্চাকে যদি বাচ্চার মিল্ক ইনটলারেন্স, অর্থাৎ দুধ সহ্য করতে না পারে, আমরা সমস্ত দুধ জাতীয় এবং দুধ জাতীয় খাবার বন্ধ করে আমরা তাকে রাইস বেসড, অর্থাৎ চালের খাবারগুলি আমরা দিব, যেটা আমরা বললাম খিচুড়ি, ভাত এগুলি খাওয়াবো এবং সাথে সাথে মাইক্রোনিউট্রিয়েন্টস সাপ্লিমেন্টেশন দিলে আস্তে আস্তে বাচ্চা তার সুস্থতার দিকে যাবে। এছাড়া যদি আমরা টেস্ট করে যদি কোনো ইনফেকশন পাই, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি। অ্যান্টিবায়োটিক দিলেও তার ইনফেকশনটা ভালো হয়ে গেলে বাচ্চা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। পারসিস্টেন্ট ডায়রিয়া হলে সতর্কতার সাথে চিকিৎসা করলে এবং ভালো একজন ডক্টর দেখালে আশা করি আপনার বাচ্চা দ্রুত সুস্থ হবে। ধন্যবাদ সবাই।